দর্শক, আমরা এসেছিলাম কাউন্দেতে একটা রিপোর্ট করার জন্য। তো রিপোর্ট করে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম অসংখ্য সিনেমা, তারপরে আপনার মিডিয়া জগতের, টিভি জগতের বিভিন্ন নাটক করে এই পর্যন্ত যারা আপনাদেরকে বিনোদন দিয়ে এসছেন, আনন্দজনক ভিডিও, খাদক ভিডিও, সেই মামু ভাইগনার কন্টিনের ভাইগনাকে আমরা পেয়ে গেলাম, মামুন ভাইকে। তো মামুন ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন। মামুন ভাই, আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আহ, থানা রাজাপুর, জেলা জালকাঠি। আর গ্রাম হইলে সুক্তগর। তো মামুন ভাই, আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিয়ে করছি। আপনার কি সন্তান আছে, বাচ্চা? আমার 2 মেয়ে, জি। আর আমি, আমার বউ, 4 জনই ফ্যামিলির। জি। তো মামুন ভাই, আপনারা তো মানুষকে বিনোদন দিয়ে আসতেছেন এতদিন যাবত, আপনি প্লাস জহির ভাই। তো আপনাদের এই মিডিয়া জগতে আপনারা আসে এট ফার্স্ট কিভাবে ঢুকেন? প্রথম অবস্থায় আমাদের একটি ডান্সের একাডেমি ছিল। মিরপুরে একটি ডান্সের একাডেমি ছিল। তখন চলচ্চিত্রের আহ, একজন ওস্তাদ ছিল হাবিব ভাই। হাবিব ভাই চলচ্চিত্রে কাজ করতো। মাঝে মাঝে আমাদের এনে একটু সময় দিত। বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশেই ছিল ডান্স একাডেমি। উনি একটা প্ল্যান করলো যে সবাই কিছু কিছু টাকা দিয়া একটা নাটক বানাই। তা আমরা কিছু কিছু টাকা দিলাম। মনে করেন যে যতটুকু পারছে, ওই সময় তো ইনকামও কম। হ্যাঁ, কিছু কিছু টাকা দেওয়ার পরে আমার দিল ওই নাটকের ভিতরে কমেডিয়ান চরিত্র। হ্যাঁ, কমেডিয়ান চরিত্র দিল। নাটকটা শুটিং শেষ, কিন্তু নাটকটা এই পর্যন্ত কোনোদিন মানে মার্কেট জাত করে নাই। তখন দৌড়াদৌড়ি করতে 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 হঠাৎ করে স্বাধীন ভাই, স্বাধীন নামে একজন ডিরেক্টর ছিল, প্রডিউসার ছিল অনন্ত ভাই। হ্যাঁ, অনন্ত ভাই ছিল কাজের মেয়ে বধূ। এই নাটকে কাজ করলাম, ভালো অ্যাক্টিং করলাম। করার পরে ওই নাটকে আরেকজনের সাথে পরিচয় হইলো। আরেকজনের সাথে পরিচয় হইলো, সেও একজন ডিরেক্টর। আমার বললো কি যে 1500 টাকা দিবি তোরে, নায়ক চরিত্র দিব। মানে ওই ওই টাইমটার ভিতরে আমি তো মহা খুশি যে আমার নায়ক বানাইবো 1500 টাকা দিলে। আমি মনে করেন অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করছি। জোগাড় করার পরে গেছি গাজীপুরে শুটিং এ। যাওয়ার পরে একটা সোনোর কোটটা কিনে নিয়ে গেছিলাম জি। 5 টাকা দিয়ে, জি। যে একটু চেহারায় টেহারায় মানে একটু ফর্সা দেখা যাইব, জি। যেহেতু হিরো করুম। জি। হ্যাঁ, তো মনের ভিতর অনেক আশা নিয়ে গেছি। যাওয়ার পরে সকালবেলা গেছি, যাওয়ার পর দেখতেছি যে ওরা নাস্তা নাস্তা করতেছে। তখন আমি চিন্তা করলাম যে নাস্তা করলে তো টাকা দিতে হবে। আমার সাথে 100 টাকা ছিল, কিন্তু 1500 টাকা আমি দিয়ে ঢুকছি। কিন্তু 100 টাকা ছিল। আর চিন্তা করলাম যে বাইরের থেকে একটা পাউরুটি 5 টাকা দিয়ে কিনে খাইলে আল্লাহর রহমত আমার সারাদিন যাইব। কিন্তু ওইটা যে শুটিং ইনুডের খাবার তা আমি জানতাম না। তা আমার বারবার বলে ডিরেক্টর, এই খাইয়ে আসো খাইয়ে আসো। আমি কই খাইছি ভাই, খাইছি। মানে আমার আনন্দ যে আমি ওই নাটকে আমি হিরো চরিত্র করুম, বা ওই নাটকে প্রথম আমার একটা অ্যালবাম বেরোইব। ওদের অ্যালবাম, অসংখ্য অ্যালবাম বেরোইছে, কিন্তু এই যেগুলা করছে এগুলা শুধু কাজের মেয়ে বধূ একটু বেরোইছিল। তাছাড়া যে আগে যে প্রথম যে কাজটা করছে ওই কাজটা কিন্তু বেরোয় নাই, আজও পর্যন্ত বেরোয় নাই। যাই হোক, ওই সময় তো ক্যাসেট করতে গেলে ৮০,০০০, ১ লাখ, ২ লাখ টাকা ক্যাসেট। ওই টাকাটা তারা জোগাড় করতে পারে নাই। শুধু একটা 10 ক্যামেরা নিয়ে শুটিং করছে এই পর্যন্ত। যাওয়ার পরে সারাদিন বইয়া আছি। মানে আমার কোনো অ্যাক্টিং দেয় না। আমি খুব এদিক ঘুরতাছি, ওদিক ঘুরতাছি, আর আনন্দে বারবার মুখ ধুইতাছি, মেকআপ ওই সোনো দিতাছি যে আমার কোন সময় ডাকে। হ্যাঁ? ভিতরে একটা আতঙ্ক, আবার ভয় ভয় পাইতেছি যে এই যে অভিনয় করতেছে। ক্যামেরা আনছে, বড় ক্যামেরা, আগের যে ক্যামেরা গুলা ছিল ওই ক্যামেরা,
ক্যাসেটের যে ক্যামেরাগুলো ছিল 35 না কি জানি ছিল। যাই হোক, সারাদিন বসা। বিকাল বেলা আমার ডাক দিছে, যাই তুমি অভিনয় করবা না? আমি হ হ অভিনয় করবো। এখন কেডা হিরো, কেডা নায়িকা, কেডা কি হেডে তো আমি জানি না। হ্যাঁ, আমার দিছে, কয় মামুন এখান থেকে দৌড় দিয়ে যাই, যাই কইবা চাচা চাচা আপনার মেয়ে তো আরেক পোলার লইয়ে গিয়ে গেছে গা। এই ছোট্ট একটু ক্যারেক্টার করার জন্য আমার কাছে 1500 টাকা খাইছে। হ্যাঁ, এইটা তো ওইটুক করণে আমি আমার ভিতরটা না, আমি বিশাল সাহসী হয়ে গেছি, বিশাল খুশি যে এই অ্যাক্টিং করছি আমি। হ্যাঁ, আমার লাইফের যে কাহিনীগুলা পরে দিয়া, আমার এক ভাই ছিল রাজস্ব বোর্ডে চাকরি করতো, রাজস্ব বোর্ডে গেলাম। যাওয়ার পরে প্রতিদিন মান্নার গাড়ি এইতো, শাবনূরের গাড়ি এইতো, মানে বিভিন্ন নায়ক নায়িকার গাড়ি কাকরাইল মোড়ে আইতো। তাদের তো ওখানে ফিল্ম অফিস আছে। তো ওই গাড়িগুলো আমি 10 টাকা করে ধুইতাম। হ্যাঁ, একদিন পরিচয় হইলো মান্না ভাইয়ের একটা গাড়ির ড্রাইভারের সাথে পরিচয় হইলো, অদূত নাম। পরিচয় হইলো, হওয়ার পরে আমার বলতেছে কি যে তুই আমার গাড়িটা ধুবি আর মুচ্ছে টুচ্ছে একটু চালাবি টালাবি, চালান শিখবি, চাবি দিয়ে যেত। মান্না ভাইয়ের একটা গাড়ি ছিল এরকমের, পাংখা উঠতে যেত। ঠিক আছে, তো ওই গাড়িটা সুন্দর করে ধুইতাম আর মনে করেন মাঝে মাঝে একটু চালাইতাম। অটো গাড়ি ছিল তো একটু চালাইতাম। অন দ্য ড্রাইভিং শিখছি। শেখার পরে একদিন অদূত ভাইয়ের সাথে আমি এফডিসি গেলাম। আমার নিয়ে গেল যে এফডিসি যাবি। আমি মহা খুশি যে এফডিসি গেলে তো ভালো ভালো নায়ক নিয়ে দেখতে পারবো। ঠিকই একদিন এফডিসি নিয়ে গেল। নেওয়ার পরে যাই দেখতেছি যে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমার শুটিং চলতেছে। শাবনূর আপা, মান্না ভাই, মানে ভালো ভালো। আগে যে এফডিসি এত এত পরিমাণ কাজ চলতো, মানে এফডিসি তে এই এক ছবির শুটিং করতেছে, ওই আর এক ছবির শুটিং করতেছে, এরকম বিভিন্ন মানে ছবির শুটিং করতেছে। সাকিব ভাই কিন্তু ওই সময় বেশি একটা সেলিব্রিটি না, আমি যেটুক দেখি। সাকিব ভাই এফডিসি গেছে, দৌড়াইছে, এদিক দৌড়াইছে, ওদিক দৌড়াইছে, আমি অসংখ্যবার দেখছি সাকিব ভাই ওই টাইমে। যাই হোক, ওখান থেকে যাইতে যাইতে আমার মনের ভিতরে একটা ঢুকে গেল যে আমি এই এফডিসি যদি একটা দিন ঢুকতে পারতাম। হ্যাঁ, মানে একটা সাহস চলে আসলো। আসার পরে অদূতের কাছে কয়ে ফিল্ম অফিসে চাকরি নিলাম। বিশাল ফিল্ম অফিস, এই টিপু ডিবরাজ লঞ্চের মালিক টিপু সাহেবের, রসুন টিপু, টিপু সাহেবের, ওনার ওই সময় সিনেমার কাজ চলতেছে যত প্রেম তত জ্বালাতন। এই সিনেমার কাজ চলতেছে, আরো 2-3টা সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু ওই অফিসে ঢোকার পরে 6,000 টাকা বেতন ছিল আমার। 6,000 টাকা বেতন ছিল, যাইতাম অনেক দূরে দূরে, খুলনা, যশোর, খুলনা, বগুড়া, রাজশাহী, মানে বিভিন্ন জায়গায় জায়গায় যেতাম ফিল্ম নিয়ে। হ্যাঁ, তো হলে ওই 5 দিন 6 দিন আমি হলেই থাকতাম। এক সপ্তাহ যখন সিনেমা চালাইতো তখন আমি হলেই থাকতাম। মহিন্দাও একটু কিছু মানে কোন রকম একটু মানে অন্যরকম একটু কিছু টাকা পয়সা আই, ফিল্ম যখন হলের মালিকরা বা হলের ম্যানেজাররা কিছু টাকা খুশি দিত যে ছেলেটা একটা ফিল্ম নিয়ে আইছে, এক সপ্তাহ পর ওখানে চালানোর পর আবার আরেক জায়গায় যেতাম। এরকম এরকম আমার ডিউটি ছিল। তো হঠাৎ করে আমার একটু মনে পড়লো যে আমি একটু, যেহেতু অ্যাক্টিং এর দিকে প্রথম ঢুকছিলাম, অ্যাক্টিং এর দিকে একটু ঢুকে দেখি কাজ করতে পারি কিনা। তাই এফডিসি তে ওই যে অদূত ভাই এক দারোয়ানের সাথে আমার সাথে পরিচয় করাই দিছিল। ওই দারোয়ান রে 10 টাকা 20 টাকা খাওয়াইতাম আর ওই এফডিসি ঢুকতাম। ঢুকে ঢুকে কিছু কিছু ছবির পাসিং শট গুলা, ওই সময় তো বুঝতাম না, পাসিং শট গুলা দিতাম। তাই ধীরে ধীরে আল্লাহর অসীম রহমতে এদিকে ক্যামেরাও চালান শিখলাম। আমার ওস্তাদ আছে একজন, হাবিব নাম, ওই পারে থাকে, ক্যামেরাম্যান হাবিব ভাই, উনি আমার ওস্তাদ। ক্যামেরা চালানো শিখাইল। শিখানোর পরে ফিল্ম অফিস থেকে কিন্তু বের হয়ে গেছি আমি। ফিল্ম অফিসে আর চাকরি করি না। রসন টিপু সাহেব, আল্লাহ তারা বেস্ত নসিব করুক, নাই। হ্যাঁ, মারা গেছেন উনি। ভালো একটা লোক ছিল। আমি আমি ফিল্ম অফিসের থেকে বের হইয়া এই আস্তে আস্তে বিভিন্ন সিনেমায়, বিভিন্ন নাটক মাটকে কাজ করতেছি। ক্যামেরা চালানো শিখলাম। তো মাঝখানে চিন্তা করলাম যে ক্যামেরা না চালাই আমি অ্যাক্টিং করি, অভিনয় করি। একটা টিমের সাথে যুক্ত হইলাম, এটা হইলো আজাদ কালামের যমুস নাটকের ভিতর, মোশাররফ ভাইয়ের যমুস নাটক, যেটা আপনারা দেখতেছেন যে 3 পার্ট।
এখন ৪ জি, পার্ট জি, হইছে, বাপ, পোলা জি, আর আরেক ভাই, ভাই। চালাক ভাই, ৩ পার্ট। ওই ১ম থেকে স্টার্টিং এ ওই আজাদ কালামের সাথে আমি মানিকগঞ্জ গেলাম যমজ নাটকের শুটিং করতে। মোশাররফ ভাই। তো মোশাররফ ভাইয়ের ওই নাটকে ১ম পার্টে কাজ করে খুব আনন্দ লাগছে। আবার মনটা মনটা খারাপও ছিল। যে ১ম নায়িকা ছিল উনি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করবে না দেখে মানিকগঞ্জ থেকে পলাইয়াই পড়ছে। জি, এখন নায়িকা পায় না। হুম। অথবা যদি মোশাররফ ভাইয়ের সাথে এই যমজ নাটকে কাজ করতে পারতো ওই নায়িকা কন্টিনিউটি। আমাদের কন্টিনিউটি কিন্তু যমজ নাটকে কোনো নায়িকা নাই। যে এক নায়িকা বারবার করছে। হুম, হুম, এটা কিন্তু নাই। ওই একবারে একজনকে নিত ওই নাটক। ওই নায়িকা পলাই যাওয়ার পরে। এটাও একটা মজার কাহিনী আছে। যাই হোক, এরপরে কাজ করলাম যমজ নাটকে। কাজ করার পর আরো কয়েকটা সিরিয়াল ধারাবাহিক নাটকে কাজ করলাম আজাদ কালামের। ডুইং ভিলেজ, তারপরে সিঙ্গেল নাটক করলাম মোশাররফ ভাইয়ের সাথে, দানব। হ্যাঁ? এখান থেকে আস্তে আস্তে আল্লাহর অসীম রহমতে সবাই চিনলো, জানলো। এরপরে আমরা আমি আবার যুক্ত হইলাম জহির মামার সাথে। জহির মামা একটা পিঠার ভিডিও আ করার পরে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটা। রাতারাতি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে আমি ওই চিন্তা করলাম তাইলে তাদের সাথে একটু যুক্ত হইয়া এই কাজটা করি। যেহেতু ভাইরাল কাজ। হুম, হ্যাঁ? হুম, প্রতিটা ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। জি, প্রতিটা ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। এই শুরুটা করলাম হইলো এই জহির মামার সাথে। এখন দেখি আল্লাহর অসীম রহমতে মানে যে কটা ভিডিও ছাড়ে ওই কটা ভাইরাল। জি। আর আগে বুঝি নাই কিন্তু এখন বুঝতেছি যে যেকোনো জায়গায় যদি আমরা যাই ২ মামু ভাইগনা বা মামু একদিক গেলে বা ভাইগনা একদিক গেলে যেমনি আমি বরিশাল গেছি। আগের যে আমার বন্ধু-বান্ধব ছিল তারা কিন্তু আমার পাত্তা দিত না। যেই চলচ্চিত্রে ঢুকলাম বা মিডিয়াতে ভালো নাটক দেখতেছে, খাওয়ার ভিডিও দেখতেছে, রিভিউর ভিডিও। সবাই কিন্তু আমারে কাছে ডাইকা কিন্তু আদর করে। সবাই। হ্যাঁ? আর শিল্পীদের মন কিন্তু অনেক বড়, ভালো। যে যা যায় ওই যে কিন্তু সম্মান পায়। হ্যাঁ? এরপরে এই আসলাম, কিছু কাজ করতেছি এখন বর্তমানে বা আল্লাহর অসীম রহমতে আগে পেমেন্ট অথবা পেমেন্টের আশা করতাম না। কিন্তু এখন আল্লাহর রহমতে যার কাজ করি ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা পেমেন্ট আল্লাহর অসীম রহমতে সবাই দেয়। আর সবাই ভালোবাসে। জি, জি ভাইয়া। হ্যাঁ? তো আপনার তো মামুন ভাই, আপনার ছোটবেলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটা এখনো আপনাকে মানে তাড়া করে যে এই জিনিসটা ভাবলে আপনার খুব হাসি পায় বা দুঃখ, কষ্ট এরকম যদি কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতেন? আ আগে তো আপনারা দেখছেন যে বিটিভিতে একটা সিনেমা হইতো রাত্র ১টা বাজে। জি, তারপরে আলিফ লায়লা হইতো। আমি খুব সিনেমার পাগল ছিলাম। বাবার গোলা ভরা দান থাকতো। হ্যাঁ? আমার মাথার ভিতরে একটা টার্গেটই আ চলতো যে আগে তো ভিসিআর ছিল। হুম, বড় ক্যাসেটের জি, ভিসিআর জি, ছিল। আ মনে করেন ৩ ক্যাসেট সারারাত্রও যাইত। ভাড়া নিত ৳৩,০০০ হুম? তা একটা সময় কি যে বন্ধু-বান্ধবে ভিসিআর আনতো। আমি আগে রুবেল ভাইয়ের অসংখ্য ছবি দেখছি। রুবেল ভাই, উমর সানি ভাই তারা তাদের সাথে কিন্তু বর্তমানে এখন কাজ করতেছি আমি। কিন্তু আমার ইচ্ছা ছিল কি যে কাগজ যদি একটু হাতের ছোঁয়া পাইতাম। আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল মনের ভিতরে। আসলে একটা কথা কি যে যদি এটা পরে বলি, তাই বাবায় গোলা ভরিয়া দান থইতো। ওই দান ইন্দুরের মতন চুরি করতাম। চুরি কইরা বস্তা ভইরা হাড়ে নিয়ে বেইচ্চা তারপর বিচিএর ভাড়া আনতাম। তাই সারারাত্র বিচিএর দেখতাম। বিচিএর দেখার পর সকালবেলা একদম চোখ টকটকা লাল, হ্যাঁ? আর টের পাইতো যে পোলা গেল কই? নিশ্চয়ই কোনো অকারণ করে এনতে গেছে গা। তখন আব্বাই বাড়ি খুঁজতো। খুঁইজ্জা দেখতো। দেখে যে ওই যে বেড়া কাটা। হ্যাঁ? গোলায় খুললে দেখে যে দান নাই। মানে দান আছে, অসংখ্য দান আছে। কিন্তু গোলাটা যখন খুলছে খোলার পর দেখে যে দান নাই। তখন টার্গেটে রইলো। টার্গেটে রওয়ার পরে এই বড় লাঠি নিয়া চুপ করে বইয়া থাকে। যে কোন সময় আসে। সারারাত্র ছবি-টবি দেইখা সকালবেলা চোখ দুইটা জ্বলতে যখন যাইতাম, যাওয়ার পরে আস্তে করে কইতো, "বাবা ভালো আছো তো তুমি?" "আব্বা ভালো আছি।" "যাও ঘরে যাও। খাবার আছে, রেডি আছে।"
খাইতে বইতাম, বাবা এক দরজা আটকাই দিত, আরেক দরজার পাশে লাঠি নিয়ে খাড়াই থাকতো। যখন খাওয়াটাও শেষ হইতো, মানে খাওয়ার সময় বাবাই মারতো না বা কোনো বকাও দিত না, আদর করতো। খাওয়াটা শেষ, আস্তে করে ধইরা নিয়া, হ্যাঁ, এই লুঙ্গি ছিল, লুঙ্গি কাচা দেওয়া হইতো, তারপর পিটাইতো। হ্যাঁ, তারপর কিন্তু মাথার থেকে ভূত যাইতো না। যে আমার সিনেমা, আমি মনে করেন একটা দিন হলে ছবি না দেখলে মানে আমার পেটের ভাত হজম হইতো না, এরকম। তা একটা সময় বাবায় অসংখ্য মারছে, মারার পরে চিন্তা করলাম যে এইগুলা আর কোনোদিন করবো না। কিন্তু অসংখ্য আমি নায়ক নায়িকাদের প্রতি ভক্ত ছিলাম, যেমনি উমর সানি, রুবেল ভাই, তারপর আগের যারা মানে সিনিয়র ডিরেক্টর আছিল বা নায়ক আছিল, নায়িকা ছিল, তাদের কিন্তু আমি অসংখ্য ভক্ত। এই ছোটবেলা থেকে চলে আসলাম ঢাকা শহর। যে ঢাকা শহর কোন টাইমে আইছি, যে টাইমে আমার মা মারা গেছে। মা মারা গেছে। ঘরে সৎমা ছিল। সৎমা আমার অনেক আদর করছে। নিজের সন্তানের মতন আদর করছে। আল্লাহর অসীম রহমতে আ এই পর্যন্ত আইছি। একটা কথা কি যে যারা যদি কোনোভাবে যেকোনো জিনিসে যদি লক্ষ্য রাখে যে না এই জিনিসটা আমি করব, হ্যাঁ? যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আল্লাহর অসীম রহমতে ওই ওই শক্তিটা বা ওই সাহসটা, ওই কাজটা কিন্তু সাকসেস হয়ে যায়। জি, মামুন এটা ভাই, বাস্তব। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মামুন ভাই, এখন একটু আপনার ব্যক্তিগত কিছু কথা জিজ্ঞাসা করব। অবশ্যই, অবশ্যই। মানে আপনি তো মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন বিগত দিনে। তো আপনি তো অনেক চঞ্চল একটা মানুষ। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। তো আপনার জীবনে প্রেম আসছিল কয়টা? আর ১ম প্রেমটা কিভাবে আসতো? ১ম প্রেম যখন ওই আমল ছিল, ছোটবেলার আমল, ভালোবাসা আ সবাই তো বোঝে। যে মনে করেন ৭ থেকে ৮ বৎসর যার বয়স হয় সেই সময় কিন্তু মানুষের ভালোবাসা বোঝে। কিন্তু ভালোবাসা বুঝলেও কিন্তু অন্য কোনো নেগেটিভ ভালোবাসা ওইটা না। এটা পজিটিভ। পজিটিভ হইলো গিয়া যে আমার এক বেয়াইনের সাথে আমি প্রেম করতাম। গ্রামের ভিতরে আমার এক চাচাতো বোন বিয়ে দিছি। উনার একটা বোন ছিল। উনার সাথে একটু মানে মহাব্বত ছিল। দেখতাম, চোখে দেখতাম। কিন্তু বিয়া কি জিনিস, সংসার কি জিনিস ওই টাইমে কিন্তু বুঝতাম না। কিন্তু ভালোবাসাটা বুঝতাম যে আমার বেন মোহাব্বতের মেয়ে, মনে করেন হাটের থেকে আইলে বাবার সাথে তখন ওই বেআইনের সাথে দৌড় দিয়ে দেখা করতাম। ওই যে বড়, বড় চকলেট আনতাম। ইয়া ৪ আনা কইরা। ওই চকলেট গুলা পলাই, পলাই যে বেআইনকে খাওয়াইতাম। তা একটা সময় যখন ঢাকা শহরে আমি চলে আসলাম, তখন ওই বেআইনের সাথে একটু মানে কোনো কথাবার্তা, ওই সময় তো ফোন-টোন ছিল না। সিটি সেল মোবাইল ছিল। ৳১০ মিনিট কথা বলতাম। হুম? তা বেআইনির সাথে প্রেম করতাম। একদিন ওর মা, আমি আ বাসার ভিতরে রুমের ভিতরে ভাত খাইতেছি, এমন টাইমে ওর মা আইছে। ওর মা আবার পাশের বাড়ি ছিল। তা আমার জন্য চাইল ভাজা, একটু নারকেল, এটি খুব সুন্দর করে বাও করে রাখছে যে ও হাড়ের তেয়াইয়া এটি খাইবে। এতটুক মোহাব্বত আমার বেআইনির সাথে ছিল। তো রুমের ভিতরে নিয়া ওর বাবা আবার আর্মির চাকরি করত। শহরে আর্মির চাকরি করত, কিন্তু গ্রামের ভিতরে ওরা ৩ বোন। ২ বোনের বিয়ে হয়ে গেছে, ১ টা বোন ছিল। তাই একদিন নারকেল আর চাইল ভাজা যখন খাইতেছি, তখন ওর মা, এই আমার চাচাতো বোন আইয়া বেড়ার ফাঁক দিয়ে দেখছে যে আমার ইয়ের সাথে কথা বলতে আছে। তখন ওর মা যখন আইছে, আওয়ার পরে আমি খাইয়া-টাইয়া বাইরেই গেছি গা। হ্যাঁ? ওর মা যখন আইছে, আমার চাচাতো বোন বলতেছে কি, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? যে মামুন মনে হয় মাহিনুরের সাথে প্রেম করে। ঠিক আছে? এই কথা কওয়ার পরে ওর মা গেছে আমার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিকাল টাইমের ভিতরে আব্বা ওই মানে দাও